নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ির জন্য সুখবর, 150 কোটি টাকার অমৃত প্রকল্পের প্রথম ট্রায়াল রান শুরু হলো। তিস্তায় জল বাড়তেই উঠাও বরলি, জলপাইগুড়ির জামাই আদরে পিয়ালিতেই ভরসা আম বাঙালির। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে অমৃত প্রকল্পের ট্রায়াল রান শুরু হলো। এতে উপকৃত হবেন শহরবাসী। জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে 150 কোটি টাকার অমৃত প্রকল্পের প্রথম ট্রায়াল রান শুরু হয়। শনিবার এই উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ পুরসভার অন্যান্য আধিকারিক এবং কাউন্সিলররা সুকান্তনগরে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঘুরে দেখেন। পরিদর্শনের পর তিস্তা নদীর ওপর নির্ভর করে তৈরি এই প্রকল্পের পরীক্ষামূলক চালু প্রক্রিয়ার সূচনা হয়। প্রকল্পটি অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন বা অমৃত প্রকল্পের আওতায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে। একদিকে যেমন শহরের বাসিন্দাদের বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে এটি তৈরি হয়েছে, তেমনি শহরের বিস্তৃত অংশে জল সরবরাহ আধুনিক ব্যবস্থাকরণ সম্প্রসারণের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি সুকান্তনগরে তৈরি হয়েছে এবং এখান থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া হবে। তিস্তা নদীর জল সংগ্রহ করে সেই জলকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিল্টার করে পণ্যযোগ্য করে তুলবে এই প্ল্যান্ট। প্রাথমিকভাবে 3 মাস ধরে ট্রায়াল রান চলবে। সেই সময় প্রযুক্তিগত দিক থেকে জল সরবরাহের চাপ, পাইপলাইনের অবস্থা, ফিল্টারিং ব্যবস্থা, সক্ষমতা ইত্যাদি খুঁটিনাটি বিষয় নিয়ে দেখা হবে অমৃত প্রকল্পে। কোনো সমস্যা দিলে তা দ্রুত মেরামত করে পূর্ণ মাত্রায় প্রকল্প চালুর প্রস্তুতি নেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র জলপাইগুড়ি নয়, শহরের উপকণ্ঠের বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগরের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলিও সরাসরি উপকৃত হবে। বহুদিন ধরে এই অঞ্চলগুলিতে বিশুদ্ধ পানীয় জলের অভাব। তবে প্রকল্পটির নির্মাণের সময় একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন সৈকত। 152 কোটি টাকার অমৃত প্রকল্প। এখানে ফেজ 1 আছে, ফেজ 2 আছে। ফেজ 1-এ আমার আছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং তার সাথে আছে ইনফিল্ট্রেশন গ্যালারি, ওয়াটার পাইপলাইন বসানো এবং হাই রাইজ রিজার্ভার। এবং আজকে আপনারা এই মুহূর্তে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আছেন। আমরা ইতিমধ্যে 215 কিলোমিটার পাইপলাইন জলপাইগুড়ি শহরে এবং বাইরে আরও 7.5 কিলোমিটার, আরও একটু বাড়বে 10 কিলোমিটার, মানে 225 কিলোমিটার পাইপলাইন আমরা বসাবো। তার মধ্যে প্রায় 220 কিলোমিটার আমাদের বসানো হয়ে গেছে। এবং সমস্ত কানেকশন, র ওয়াটার রাইজিং ম্যান এবং ক্লিয়ার ওয়াটার রাইজিং ম্যানের সমস্ত কানেকশন কমপ্লিট। আজ এই মুহূর্তে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আছি। আজকে আমরা ট্রায়াল রান শুরু করতে চলেছি। আপনারা দেখছেন যে জলাধার বা ইনফিল্ট্রেশন গ্যালারি যেটা তিস্তার নিচে, সেখান থেকে যে সাবসারফেস ওয়াটারটা, সেই সাবসারফেস ওয়াটারটা ওই জলাধার থেকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসবে। এখানে আসার পর এটা ক্লোরিনাইজেশন, তারপরে ফিটকিরির মাধ্যমে, তারপরে ক্ল্যাডিলোফ্লোক্টেটারের মাধ্যমে সেখান থেকে ফিল্টার বেড হয়ে তারপরে একদম কিন্তু বিশুদ্ধ পানীয় জল, যেখানে আয়রন থাকবে না এবং কোনো আর্সেনিক থাকবে না, ব্যাকটেরিয়া থাকবে না, সব বিশুদ্ধভাবে আমরা কিন্তু এই জল শহরবাসীকে পৌঁছে দেবো। আজকে সেই ঐতিহাসিক দিন। গত 7 দিন আগে যখন এখানে একটা সমস্যা ছিল পাইপলাইন বসানো, সেটা মেটানোর দিন বলেছিলাম 7 দিনের মধ্যে করে দেবো, সেটাও ছিল গত শনিবার। আজকে শনিবারে, আজকে 31 তারিখ, তো আজকে 31শে মে আমরা এই ট্রায়াল রান শুরু করলাম। 15 দিন লাগবে আপনার ট্রায়াল রানে। প্রথমে তো কাদা জল আসবে, কারণ পাইপগুলোর মধ্যে কাদা আছে। 15 দিন লাগবে সমস্ত পাইপ পরিষ্কার হতে, ডিসইনফেক্টেড হতে, এবং তারপরেই এই ডিসইনফেকশনটা এই 15 দিনের মধ্যে আমরা কিন্তু কদমতলা থানা মোড় থেকে যে বিভিন্ন হাই রাইজ রিজার্ভার, কারণ আমাদের জোন এ, জোন বি আছে, একটা রায়কোতপাড়া, মাসকলাই বাড়ি, ওল্ড পুলিশের এইদিকে, একটা নয়াবস্তি, পোস্ট অফিস মোড়, এই পিডি কলেজের পিছনে, এইসব দিয়ে পান্ডাপাড়া, হ্যাঁ, রেস কোর্স, এই পুরো কদমতলা, এই যে জোন, এই যে গুলো কভার হবে। এর মধ্য দিয়ে আমরা কিন্তু এই কদমতলা থেকে থানা মোড়ে যে 200, 250, 300 ডায়ার যে পাইপগুলো, এগুলো বসিয়ে রোড রেস্টোরেশনের কাজও শুরু করে দেবো। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। একযোগে ইডি হানা দিল নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা, মাটিয়ালি ব্লকের সামসিং চা বাগান এবং সেখানকার ইয়ংটং ডিভিশনে। ইয়ংটং ডিভিশনে রাত্রি প্রায় 11টা নাগাদ ইডি আধিকারিকরা বের হন। বেশ কয়েকটি গাড়ির কনভয় নিয়ে শুক্রবার ইডির
তিনটি টিম তিনটি পৃথক স্থানে হানা দেয়। যথারীতি তুমুল কৌতূহল সৃষ্টি হয় স্থানীয় শ্রমিকদের মধ্যে। এর আগে তারা এমন অভিযান দেখেননি। দিনভর বাগানগুলির অফিসে নানা নথিপত্র পরীক্ষা করে দেখার পাশাপাশি ফ্যাক্টরিতেও যান ইডি আধিকারিকরা। ঠিক কী কারণে তারা আসলেন সে ব্যাপারে অফিসিয়ালি কিছুই জানা যায়নি। তবে একটা সময় বামনডাঙ্গা এবং ইয়ংটং সহ সামসিং চালাতেন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির কাণ্ডে মিডলম্যান হিসাবে পরিচিত সিবিআই এর হাতে ধৃত প্রসন্ন কুমার রায়। তার এক ভাই এবং বাগানগুলি অন্যান্যরা দেখাশোনা করতেন। দুর্নীতির কালো টাকা সাদা করতে বাগানে কোনোভাবে বিনিয়োগ হয়েছে কিনা তা নিয়ে দীর্ঘদিনের জল্পনা। এদিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে 3টি গাড়িতে বামনডাঙ্গায় ইডি আধিকারিকরা সোজা অফিসে চলে যান। ম্যানেজার সহ কর্মীদের মোবাইল টেবিলের ওপর রাখতে বলেন। বাইরের কারোর ভিতরে আসার অনুমতি ছিল না। এরপর সেখান থেকে তৈরি চা বাইরে বিক্রির জন্য পাঠানোর হিসেব নিকাশ যা খাতায় রাখা হতো তা পরীক্ষা করে দেখেন। ঘেঁটে দেখেন নথিপত্র। সন্ধে 6টা নাগাদ ফিরে যান। সামসিং এর 2টি টিম এবং ইয়ংটং এর 2টি টিম আলাদা আলাদাভাবে যায়। 2023-এ পুজোর আগে বকেয়া ইস্যুকে কেন্দ্র করে বামনডাঙ্গা এবং সামসিং বন্ধ হয়ে যায়। সেই সময় প্রসন্নদের মাধ্যমেই বাগান চলছিল। পরে ওই বাগান দুটির দায়িত্ব নেন ঋত্বিক ভট্টাচার্য। ইয়ংটং অবশ্য তাঁর হাতে নেই, সেটি অন্য কারো মাধ্যমে চলছে। ইডি হানাকে কেন্দ্র করে 3 চা বাগানের শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ফালাকাটার কুঞ্জনগরের হাতি আক্রমণে একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যু হলো। মৃতদের মধ্যে 35 দিন বয়সী এক শিশু কন্যাও রয়েছে। গতকাল রাতে এমন ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে পরিবারে। স্থানীয় সূত্রে খবর, গাছের ডাল ভাঙার আওয়াজ শুনতে পেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন বছর 35-এর মনোজিৎ দাস। প্রথমে হাতির শিকার হন তিনি। ছেলের আর্তনাদ শুনতে পেয়ে 65 বছর বয়সী মা মাখনী রানী দাস 35 দিনের নাতনিকে কোলে নিয়েই বারান্দা থেকে বের হতেই হাতি পিষে দেয় বৃদ্ধাকে। ছোট্ট শিশু কন্যাটির আঘাত লাগে। শিশু ও বাবা মনোজিৎ দাসকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে এমন ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক বাড়িতে ঘর ধাক্কা দিয়েছে, ওইখানে আমার থেকে ডাক দিলে ওখানে দৌড়ে যায়, ওইখান থেকে হাতিটা বের হইয়া জঙ্গলে ঢুকলো। জঙ্গলের সাথে ওনার বাড়ি, আমরা ডাইরেক্ট সরাসরি হাতির পিছনে যেতে পারি নাই। রাস্তা দিয়ে ঘুরে যাইতেই দেখি এই ঘটনাটা ঘটে। হাতি কয়টা ছিল? একটাই ছিল, মানে একটা হাতি তাহলে 3 জনকে? হ্যাঁ, একটা হাতি। আচ্ছা, তারপরে ওনাদেরকে নিয়ে গেছেন হসপিটালে? হ্যাঁ, তারপরে ওনাদেরকে 2 জনকে নিয়ে গেছি। বাচ্চাটা জীবিত ছিল আর ওর বাবা হয় জীবিত ছিল। 2 জনকে হসপিটালে নিয়ে যায়। বাচ্চাটা রাস্তায় মারা গেছে আর বাবাটা হসপিটালের সামনে। আচ্ছা, ওর বাবাটাকে অ্যাকচুয়ালি হাতিটা কোথায় অ্যাটাক করছিল? এই কোমরের নিচে না? কোমরের নিচে। আচ্ছা, আর ওই বয়স্ক যে মহিলাটা ওনাকে? ওটা সব জায়গায় খেতে লাগে, মানে স্পটেই উনি মারা গেছেন। ওনাকে হাসপাতালে নেওয়া হয়নি? ওনাকে হসপিটালে বাচ্চা লোককে আগে নিয়ে গেছি তো, ও তো স্পট, ওকে তো বাচ্চা লোককে বাঁচার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। মানে উনি ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল? হ্যাঁ, ঘটনাস্থলে। বাচ্চাটাকে তো হাতিটা অ্যাটাক করেনি মনে হয়? না, বাচ্চাটা মনে হয় ওর ঠাকুরমা কোলে ছিল তো, ওই ঠাকুরমাকে করতে যেয়ে ওই বাচ্চাটা পড়ে গেছে মনে হয় মাটিতে, পড়ে ধাক্কা লাগছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডেঙ্গি রুখতে সচেতনতা প্রচার এবং স্প্রে করার প্রক্রিয়া শুরু হলো জলপাইগুড়ি পুর এলাকায়। শনিবার শহরের জেলা শাসকের দপ্তরের এলাকায় চলে ডেঙ্গি নিধন প্রক্রিয়া। পুরসভার ডেঙ্গি সচেতনতার কর্মীরা এই দিনের অভিযানে নামেন। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল সহ অন্যান্য পুরকর্মীরা। ডেঙ্গি রুখতে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি স্প্রে করার দিকে জোর দেওয়া হয়েছে। শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, যার জেরে যথেষ্ট উদ্বেগ বেড়েছে পুরসভায়। খোদ জেলা শাসক শামা পারভিন পুরসভায় এসে পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ডেঙ্গি রুখতে একাধিক উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দেন। পুরসভার দাবি, শহরের প্রত্যেক এলাকায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ডেঙ্গি রুখতে। বৃষ্টির জল, ভাঙা পাত্র, ফুলের টব সহ বিভিন্ন জায়গায় জল জমতে দেওয়া যাবে না, তা নিয়ে চলছে প্রচার। এদিনের পুরসভার 3 নম্বর ওয়ার্ডের জেলা শাসক রোডে চলল ডেঙ্গি অভিযান কর্মসূচি। এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। দেখুন, জলপাইগুড়ি পৌরসভা একেবারে জরুরি ভিত্তিতে প্রশাসনের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছে। জলপাইগুড়ি শহরের 25টি ওয়ার্ডেই সকলে পুরো উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, কাজ চলছে। আর এই মুহূর্তে আপনার 3 নম্বর ওয়ার্ডের আপনার যে কালেক্টরেট রোড, অর্থাৎ আপনার যেটা ডিএম অফিস রোড, সেই সব জায়গাতেও আমাদের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তার আগে সকাল থেকে আমাদের 3 নম্বর ওয়ার্ডের দাসপাড়া বা এই রকম যে জায়গাগুলো আছে সেখানে আমাদের সমস্ত ভলান্টিয়ার্সরা সেখানে গিয়ে পরিশ্রম করছে, স্প্রে চলছে। তবে এত বড় জায়গা, আমাদের একটু সময় লাগবে সব জায়গাটা কভার করতে। আমি নিজেও আজকে এখানে এসেছি, সকাল থেকে আমাদের ভলান্টিয়ারদের সঙ্গে আছি, আমাদের ডেঙ্গু টিমের সঙ্গে আছি, আমাদের এই অভিযান চলছে। আপাতত কালকে আবার আমাদের হাকিমপাড়ার একটা অংশে সেখানে গিয়ে আমরা স্প্রে করতে যাব। সেখানে আমরা ডেঙ্গুর যে সমস্ত কাজকর্মগুলো আছে, ধরুন কোনো বাড়িতে গেলাম, সেখানে গিয়ে কোনো কন্টেনার দেখলাম যেখানে জল জমে আছে, সেই জলের মানে সেই কন্টেনারের মধ্যে যদি কোনো লার্ভা পাওয়া যায়, সেটাকে নষ্ট করার যে উপায় আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি, সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করবা। এই রোদ জল বৃষ্টি উপেক্ষা করে আমাদের এই অভিযান চলছে। ধীমান রায় রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তিস্তায় হলুদ সতর্কতা জারি। জলপাইগুড়িতে তিস্তা নদীর দোমোহনী থেকে মেখলিগঞ্জের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত হলুদ সতর্কতা জারি করল সেচ দপ্তর। সমতলের পাশাপাশি সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বেড়েই চলেছে তিস্তার। সকাল থেকে তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়তে থাকায় জলস্তর আরও বাড়তে থাকায় নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেচ দপ্তর। নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। পিনাকি শীলের রিপোর্ট। তিস্তায় জল বাড়তেই উধাও বরলি মাছ। জলপাইগুড়ির জামাই আদরে পিয়ালিতেই ভরসা আমবাঙালির। রাত পোহালেই জামাই ষষ্ঠী, ষষ্ঠী মানে রকমারি আহার, আর সেই পাতে মাছের পদে বরলি থাকবে না তা ভাবতেই পারেন না জলপাইগুড়ির শ্বশুর শাশুড়িরা। ইলিশ হোক বা চিংড়ি, চিতল হোক আর পাবদা, স্বাদের প্রশ্নে সবাইকে ছাপিয়ে যায় তিস্তা নদীর এই রূপালী মাছ। কিন্তু বর্ষা এগিয়ে আসায় তিস্তার গভীর জলে ডুব দিয়েছে বরলি মাছ, আর তাতেই হতাশ মৎস্যজীবী থেকে মাছ বিক্রেতা। যে সামান্য বরলি বাজারে এসেছে তার দামও আকাশ ছোঁয়া। 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বরলি মাছ, কিন্তু যোগান কম থাকায় মুহূর্তের মধ্যে উধাও। বরলির অভাবে প্রক্সি দিচ্ছে একই রকম চেহারার পিয়ালি। ইচ্ছে থাকলেও জামাই বরণে তার প্রয়োজন মতো বরলি মাছ না পেয়ে হতাশ শ্বশুর মশাইরা। হতাশ হতে হলো, কারণ এবার আগে বৃষ্টি এসে গেছে, ফলে জলপাইগুড়ির যে মাছ, বরুলি মাছ, আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি, এবার তার যোগান অত্যন্ত কম। ডুপ্লিকেট পিয়ালি মাছে ভর্তি, মানুষ বাধ্য হচ্ছে তাই নিতে। আর সামান্য যা বরুলি আছে তার দাম মধ্যবিত্তর বাজারে গিয়ে যে বাজার করে যে অর্থে, তার বাইরে নিম্নবিত্ত চোখ দিয়ে দেখে যাচ্ছে, কেনার সাহস, তাদের দাম জিজ্ঞাসার সাহস নেই। সেই অল্পতেই জামাই ষষ্ঠী, যাই হোক তাই হবে। অন্য যত মাছই থাক না কেন, ইলিশ মাছ হোক বা মহাশোল হোক বা রুই হোক, জলপাইগুড়ির মানুষ বরুলিতে তৃপ্ত, বরুলিতে সন্তুষ্ট। এই যে জামাই ষষ্ঠীর বাজার, কোন মাছটার বেশি চাহিদা? আপনি দীর্ঘদিনের মাছ বিক্রি। এখন তো বরুলির চাহিদা, কিন্তু হঠাৎ নদীতে আগাম বর্ষা হওয়াতে নদীতে জল বাড়াতে বড়িটা নাই, বাইরের থেকে যে বড়িটা আসতেছে সেটাই চলছে এখন মার্কেটে। মানুষ তো মানে হতাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বরুলি তো পাওয়া যাচ্ছে না, লোকাল বরুলি তো নাই, নদীতে জল বাড়াতে বরুলি পাওয়া যাচ্ছে। বরুলির চাহিদা কেমন? বরুলির চাহিদা জামাই ষষ্ঠীর জন্য দারুণ চাহিদা, কিন্তু মাছই তো নেই, তিস্তাতে জলও নেই, জলও বেশি, মাছ ধরা কম পড়তেছে। আগামীকাল জামাই ষষ্ঠী, এই জন্য চাহিদা বেশি, কাস্টমারের চাহিদা। হ্যাঁ, দাম হচ্ছে 1600, লোকাল বড় 1600-1800 পিয়ালি দিয়ে সব চলে যাচ্ছে, মাছ এখন নাই, মানে পুরো জল বাড়ছে। আর আজকে তার মধ্যে আজকের বাজারে আগামী দিনে জামাই ষষ্ঠী, মাছ সেরকম খুব একটা নাই, অল্প। ষষ্ঠী উপলক্ষে কোন মাছটার চাহিদা দেখছেন? বরুলি মাছের চাহিদা বেশি, পাওয়া যাচ্ছে কম, জল বাড়তি আছে, মাল পাওয়া যাচ্ছে না।
হ্যাঁ ভালোই বিক্রি হচ্ছে, বরলি মাছ পাওয়া যাচ্ছে না। কত করে বিক্রি করছেন? বরলি 1500, 1600, 1200 বিক্রি হচ্ছে। 1200 বিক্রি হচ্ছে। হ্যাঁ। তা অন্যান্য বরলির সাবস্টিটিউট তো পিয়ালিও বিক্রি হচ্ছে। হ্যাঁ পিয়ালি বিক্রি হচ্ছে। তা বরলির স্বাদ তো সেটা পাওয়া যায় না। পাওয়া যায়, বরলি পিয়ালি হ্যাঁ বরলির স্বাদ আর পিয়ালির স্বাদ একটু তফাৎ আছে। কিন্তু মানুষ তো নিয়ে যাচ্ছে। ওইটাই বরলি মনে করে নিয়ে যাচ্ছে। পিনাকি শীলের রিপোর্ট। বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি। সন্ধ্যা নামতেই মুষলধারায় বৃষ্টিতে জল জমে শহরের একাধিক রাস্তা রীতিমতো বেহাল। এদিকে পাহাড় এবং সমতলে টানা বৃষ্টিতে তিস্তা নদীর জলস্তর বাড়ায় অসংরক্ষিত হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে উদ্বেগ বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6ই মে, যার সমাপ্তি হবে 7ই জুন। ড্র ম্যাচের মধ্যে দিয়ে শনিবারের খেলা শেষ হলো। লিগ খেলাকে ঘিরে প্রত্যেক দিন প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এদিন খেলায় অংশগ্রহণ করে জলপাইগুড়ি ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন বনাম জেওয়াইসিসি ক্লাব। তবে দুই দলের মধ্যে একটি গোল দিতেও সক্ষম হয়নি কেউ। খেলা ড্র ম্যাচের মাধ্যমে শেষ হয়। ম্যান অব দ্য ম্যাচ হিসাবে মনোনীত হন অমৃত ওরাও। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ির জন্য সুখবর। 150 কোটি টাকার অমৃত প্রকল্পের প্রথম ট্রায়াল রান শুরু হলো। তিস্তায় জল বাড়তেই উঠাও বরলি। জলপাইগুড়ির জামাই আদরে পিয়ালিতেই ভরসা আম বাঙালির। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।